এদিকে নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছে নির্বাচন কমিশন। সে বিষয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত হয়েছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে আপনার কাছে কি তথ্য রয়েছে? ভোর যেন শেষই হচ্ছে না, কিছুক্ষণ পরেই সূর্য উঠবে পরবর্তী দিনের। আমরা গতকাল যেহেতু নির্বাচন আয়োজন হয়েছে, আমরা দেখেছিলাম বৃহস্পতিবার থেকেই নির্বাচন যখনই শেষ হয়ে যায় আনুষ্ঠানিকভাবে বিকেল 4:30টায়, এরপর থেকে মূলত সবারই আগ্রহ, সবারই জানতে চাওয়া যে মূলত ভোটের যে ফলাফল সেটি কখন আমরা পেতে পারবো। তবে এখন পর্যন্ত যে স্বস্তির খবরটি রয়েছে আমাদের কাছে, আমরা নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক যে ফল ঘোষণা সেখানে আমরা প্রায় বলা চলে 250-রও বেশি আনুষ্ঠানিক ফল ঘোষণা আমরা কিন্তু জানতে পেরেছি। 250-টির বেশি সংসদীয় আসনের। আমরা একটু এ বিষয়ে আরেকটু জানতে চাই। আমাদের সাথে রয়েছেন দিনভর বিভিন্ন খোঁজখবর নিয়েছেন আমাদের আরেক সহকর্মী সুলতানা স্বর্ণা। আমরা তো বিভিন্ন ক্ষেত্রে দেখছিলাম নির্বাচন কমিশন শুরু থেকেই কিছু কিছু কেন্দ্রে ফল ঘোষণা করেছে এবং পরবর্তীতে তারা প্রাথমিক পর্যায়ের পরে মূলত আমরা দেখেছিলাম চূড়ান্ত পর্যায়ে তারা ফলটি ঘোষণা করেছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে গতিবিধি আমরা লক্ষ্য করছিলাম এবং সেটি ঘিরে মূলত রাজনৈতিক মহলে কিংবা বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু কথা উঠেছিল যে কোন দল কতটি আসন পেতে যাচ্ছে। এই অবস্থায় এসে আসলে আপনার কাছে কি ধরনের তথ্য রয়েছে বা কিংবা পরিস্থিতি আসলে কি হতে চললো? সবগুলো আসনের কিন্তু এখন অর্থাৎ 299 আসনের কিন্তু এখনো সকল কেন্দ্রের ফলাফল এখনো হাতে এসে পৌঁছয়নি রিটার্নিং কর্মকর্তাদের এবং ইসিতে, এবং সেজন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে কিছু আসনের প্রায় আপনি বলছিলেন 200-র বেশি আসনের কিন্তু আমরা এর মধ্যে পেয়ে গেছি। সেক্ষেত্রে ঠাকুরগাঁও 1, 2, 3 আসন, আমি যদি কিছু উল্লেখযোগ্য আসনের কথা বলি, ঠাকুরগাঁও 1, 2, 3-এ মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এবং কিছুক্ষণ আগে সেটি নিশ্চিত করা হয়েছে ইসি থেকে। রাঙামাটিতে বেসরকারিভাবে এবং সরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষের দীপেন দেওয়ান। বিশেষ করে রাতের শেষের দিকে যে ফলাফলগুলো ঘোষণা হয়েছে, আমরা রাত 2টার পর থেকে মূলত আসন ভিত্তিক ফলাফল ঘোষণা করতে দেখেছি নির্বাচন কমিশনকে। বলা চলে প্রায় 4 ঘন্টা, এখন থেকে 4 ঘন্টা মূলত নির্বাচন কমিশন আসন ভিত্তিক ফলাফলগুলো তারা ঘোষণা করছিল। এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে জামায়াত জোট এবং সেই সাথে বিএনপি জোটের মধ্যে যে একটি ভোটের সমীকরণ, সেটি কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু বিভিন্ন ধরনের মোড় নিয়েছে। আসলে ব্যাপারটি আপনি কিভাবে লক্ষ্য করেছেন, কিংবা এক্ষেত্রে জামায়াত যদি অভিযোগ করছিল, তারা দেখেছিলেন বিশেষ করে তারা রাতের শেষের দিকে মূলত তারা কিন্তু তাদের প্রতিনিধি দল তারা কিন্তু বারে বারে এসেছিলেন, অভিযোগ করছেন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনও কিন্তু তাদেরকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করছেন। মূলত পরিস্থিতি কি হতে চললো এই মুহূর্তে এসে? ঢাকার বাহিরের আসনগুলোর কথা যদি বলি, ঢাকার বাহিরের আসনগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করছি বিএনপির একটি অগ্রাধিকার পেয়েছে অধিকাংশ জায়গায়। আমি কিশোরগঞ্জ কিংবা খুলনার কথা যদি বাদ দিই, এই কিছু অঞ্চল ছাড়া কিন্তু বিএনপি আমরা দেখেছি অধিকাংশ জায়গায় জিতেছে। সিলেটের কথাও যদি বলি, সিলেটের সকল আসন কিন্তু বিএনপি কিংবা স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন। তবে আমরা ঢাকার দিকে যদি তাকাই, ঢাকার আসনগুলোতে কিন্তু আমরা জামাতের আধিক্য দেখতে পেয়েছি এবং বিলম্বর কথা যেটি বলা হচ্ছে শুধুমাত্র কিন্তু ঢাকা 1, 2 এবং ঢাকা 20 যে আসন, এই 3টি আসনের চূড়ান্ত ফলাফল ইসির মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি। এছাড়া অন্য আসনগুলোর কিন্তু ফলাফল আমরা এখনো পাইনি এবং সেক্ষেত্রে কিন্তু জামায়াতের পক্ষ থেকে এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে বারংবারই কিন্তু অভিযোগ দেওয়া হচ্ছে যে কিছু ক্ষেত্রে হয়তোবা ইচ্ছে করে বিলম্ব করা হচ্ছে, কিংবা কয়েকটি আসনের কিন্তু এরই মধ্যে 11 দলীয় জোটের পক্ষ থেকে কিন্তু ইসি সচিবের কাছে এবং ইসি বরাবর কিন্তু পুনর্গণনার একটি প্রক্রিয়ার জন্য কিন্তু আবেদন করা হয়েছে। এই ক্ষেত্রে আপনার কাছে একটু অন্যভাবে জানতে চাই, সেই ক্ষেত্রে বলা হচ্ছিল যে বিলম্বে ফল দেওয়ার যে একটি ব্যাপার, আমরা তো নিশ্চয়ই জেনে থাকি নির্বাচন কমিশনের যেহেতু নিয়ম রয়েছে কেন্দ্রভিত্তিক প্রিসাইডিং অফিসারের মাধ্যমে সেটি সহকারী রিটার্নিং অফিসার এবং সেই সাথে রিটার্নিং অফিসার মূলত নির্বাচন কমিশনে তিনি সংবাদ কিংবা এই ফলাফলটা দিয়ে থাকেন। সেক্ষেত্রে বিলম্বের ক্ষেত্রে কি কোনো ধরনের কারচুপির অভিযোগ করছে কিনা জামায়াতের পক্ষ থেকে, এমন কিছু কি বলেছে তারা? 11 দলীয় জোটের পক্ষ থেকে উল্লেখযোগ্য 2টি অভিযোগ কিন্তু করা হয়েছে। প্রথমত মির্জা আব্বাস এবং মামুনুল হকের, আমি এর আগেও এটি আসলে বলছিলাম যে 2টি কলামের ভেতরে নাম কিন্তু লেখা থাকে। একটি কলামে ছিল 5 জনের নাম, একটি কলামে ছিল 4 জনের নাম। কিন্তু সেক্ষেত্রে মামুনুল হক যে অভিযোগটি করেছেন যে মির্জা আব্বাসের যে ভোটগুলো রয়েছে সেগুলো গণ্য করা হলেও তার আসনে তার রিটার্নিং কর্মকর্তা বা প্রিসাইডিং অফিসার যিনি ছিলেন তিনি কিন্তু ওই ভোটগুলো গণ্য করেননি। সেক্ষেত্রে একটি দ্বৈত একটি
আপেক্ষিক একটা জিনিস কিন্তু তিনি উল্লেখ করেছেন। আরেকটি যদি বলি, এনসিপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আসনে, বিশেষ করে পাটওয়ারির আসনের কথা যদি, মির্জা আব্বাস এবং পাটওয়ারির আসনের কথা যদি বলি, ঢাকা ৮-এ বিলম্ব করা হচ্ছিল। যে কেন্দ্রগুলোতে এনসিপি বা জোট এগিয়ে রয়েছে সেই আসনগুলোতে কিন্তু এগিয়ে যাচ্ছে অনেকটা দেখে বিলম্ব করা হচ্ছিল এবং পরবর্তীতে মির্জা আব্বাসকে জিতিয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগ কিন্তু আপনি বিলম্বের কথা বলছিলেন, আমরাও বিভিন্ন সংবাদ সম্মেলনের পাশাপাশি যখন আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম ঢাকার বিভিন্ন আসনের সমীকরণ নিয়ে, আপনি একটি কথা বলেছিলেন যে আপনি সম্ভবত ঢাকা 16 আসনের ভোটার ছিলেন, ভোট দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম ঢাকা 16 আসনের ফলাফল কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। এই ক্ষেত্রে কি ধরনের শঙ্কা আপনি দেখেছেন? আসন নিয়ে যদি বলি, ঢাকা 16-তে কিন্তু আমি ভোট দিয়েছি একদম শেষ প্রহরে, অর্থাৎ আমি কিন্তু 4টার কিছু আগে ভোট দিতে পেরেছি, যেহেতু আমি সারাদিন এখানে ছিলাম। কিন্তু আমি পুরোটি সময় কিন্তু সকালবেলাও আমি একবার ভোট দিতে চেষ্টা করেছি সকাল 8টার দিকে, তখনও কিন্তু আমি দেখেছি বিশাল লাইন। আবার আমি 4টার সময় যখন গিয়েছি, 4টার সময়ও কিন্তু আমি লাইন লক্ষ্য করতে পেরেছি। স্বতঃস্ফূর্তভাবে মানুষের কিন্তু আনাগোনা সেখানে ছিল। তবে বিলম্ব হওয়ার কারণ যদি আমি বলি, কিছু কেন্দ্র নিয়ে কিন্তু প্রশ্ন ছিল জামাত এবং বিএনপি দলেরই। একটি দল কিন্তু বলছিল যে বারংবারই কিন্তু অন্য দলকে জিতিয়ে দেওয়া হচ্ছে, আরেকটি দল কিন্তু কারচুপির অভিযোগ এনেছে। তো সেক্ষেত্রে যোগফল মিলিয়ে এই ঘোষণাটি আসতে কিন্তু অনেকটি সময় লেগেছে এবং 128টি যে কেন্দ্র, তার মধ্যে কিন্তু 127টি কেন্দ্রের আমরা ফলাফল পেয়েছি। এরই মধ্যে একটি কেন্দ্র কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমরা সেটিও পাবো। এবং আরও একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতার জায়গা কিংবা নির্বাচন কমিশন গিয়ে যে প্রশ্নটি তৈরি হয় বিভিন্ন সময়, যেহেতু বিগত 3টি নির্বাচন নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, অনেক জল্পনা কল্পনা রয়েছে, নির্বাচন কমিশনকে ঘিরে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় রাখা হয়েছে। বর্তমান কমিশনের যে আজকের যে কার্যক্রম কিংবা আজকের যে নির্বাচন, সেটি আপনার দৃষ্টিতে কতটুকু নিরপেক্ষ মনে হয়েছে এবং কেন মনে হয়েছে আপনার কাছে মনে হচ্ছে? অবশ্যই গত দুটো নির্বাচনের কথাও যদি বলি, আমি 18 কিংবা 24 দুটো নির্বাচনেই আমি মাঠে ছিলাম। তো সেক্ষেত্রে যদি বলি, সেই দুটো নির্বাচনে 24-এর কথা যদি বিশেষ করে বলি, রাত 12টা 1টার মধ্যে কিন্তু পুরো ফলাফল ঘোষণা করা হয়ে গেছে, ইসি থেকে আমরা বেরিয়ে গেছি। কিন্তু এবার কিন্তু প্রথম থেকেই নির্বাচন কমিশনাররা বলছেন যে কিছুটা সময় লাগবে, যেহেতু আমরা স্বচ্ছ একটি নির্বাচন চাই এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসেছেন, ভোট দিয়েছেন। এবং বারংবারই কিন্তু বলা হচ্ছে যে অনানুষ্ঠানিকভাবে কিন্তু বলা হয়েছে যে 60 থেকে 62% মাঝে কিন্তু রয়েছে ভোট কাস্টিংয়ের যে হিসেবটা। সেক্ষেত্রে এত সংখ্যক ভোট স্বচ্ছভাবে গণনা করা কিংবা পুনর্গণনা করে আবার তার সাথে গণভোট যেহেতু রয়েছে, সব মিলিয়ে কিন্তু সময় একটু বেশি লাগছে। তবে আমরা কিন্তু নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি স্বতঃস্ফূর্ত, তাদের ভেতরে আমরা দেখেছি একটি অবস্থা। এবং তার পাশাপাশি যারা অভিযোগ জানাতে আসছেন, অর্থাৎ 11 দলীয় জোট কিংবা বিএনপির পক্ষ থেকেও যারা আজ সারা দিন ব্যাপী ইসিতে অভিযোগ জানাতে এসেছেন, তাদের কাছে যখন আমরা প্রশ্ন ছুড়েছি যে নির্বাচনটা আসলে কতটা নিরপেক্ষ হয়েছে কিংবা নির্বাচন কমিশনের কোনো দিক থেকে কমতি ছিল কিনা আয়োজনে, এই ধরনের কিন্তু কোনো অভিযোগ কোনো প্রার্থীর পক্ষ থেকে আমরা দেশব্যাপী এখন পর্যন্ত পাইনি। গণভোটের কথা বলছিলেন, আমরা দেখেছি যে গণভোটে হায়ের পাশাপাশি না ভোটও পড়েছে। যদিও নিশ্চয়ই আপনি হয়তোবা চলতে ফিরতে কিংবা বিভিন্ন জায়গায় হয়তোবা লক্ষ্য করেছেন সবাই মূলত গণভোটের পক্ষে, হায়ের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রচার প্রচারণা দেখেছি। এরপরও না ভোট পড়েছে, কি মনে হচ্ছে আসলে কারা এই ভোটগুলো দিয়েছে না ভোটে? সেক্ষেত্রে 11 দলীয় জোটের কথা যদি বলি, তারা কিন্তু সবচেয়ে বেশি হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন এবং সম্ভবত তারা সবচেয়ে বেশি সফল হয়েছেন জনসাধারণের কাছে পৌঁছে যেতে। এবং তার পাশাপাশি জুলাই আন্দোলনের কথা তো বলতেই হয়। এবং আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি প্রায় 1.5 কোটির মতো মানুষ হ্যাঁ ভোটে ভোট দিয়েছেন, অর্থাৎ তারা জুলাই সনদের বাস্তবায়ন চান। তবে না ভোটের কথা যখন বলা হয়, সেক্ষেত্রে দুটি জিনিস আসলে, আমরা যেহেতু ঢাকার বাহিরেও, আমরা দুজনেই ঢাকার বাহিরে গিয়েছি এবং আমরা কিন্তু বারংবারই অভিযোগটি করেছিলাম যে জনসাধারণ এই জুলাই সনদটি কি হয়তোবা বোঝেন না, গণভোট নিয়ে হ্যাঁ কিংবা না এর প্রশ্নগুলো হয়তোবা সবাই বোঝেন না। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে না ভোট এসেছে, আবার কিছু ক্ষেত্রে হয়তোবা তারা মনে করেছেন যে সকল প্রশ্নের সাথে তারা একমত নয়, তাই তারা না ভোট দিয়েছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু আপনি সকাল থেকেই ভোটের খবরাখবর রাখছিলেন, আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব তার নিয়মিত যে ব্রিফিং থাকে সেখানে তিনি আমাদেরকে
আজকে দুটি ব্রিফিং করেছেন। একটি যেটি ছিল সেটি হচ্ছে দুপুর 12টা নাগাদ কতটুকু ভোট পড়েছে এবং সেই সাথে দুপুর 2টা নাগাদ কতটুকু ভোট পড়েছে। আমরা দুটার যে ব্রিফিংটি শুনছিলাম দেখছিলাম সেখানে দেখেছি যে প্রায় 48% ভোটের হার বলা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে সেটি আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্রিফিংয়ের মাধ্যমে বলা হয়নি। যদিও এটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন তৈরি হয়েছে কেন বলা হয়নি, কিংবা বিভিন্ন ক্ষেত্রে অনেক মহলে কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে যে সেটি 60 কিংবা 65% কিভাবে হয়েছে। এটি ঘিরে কিন্তু আমরা দেখেছিলাম অনেকে অসন্তোষ। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য কি মূলত এই ক্ষেত্রে তারা বলছে? প্রথমত একটি ধোঁয়াশা তো তৈরি হয়েছেই, এবং গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে কিন্তু সিইসির কাছে এই প্রশ্নটি রাখা হয়েছিল যে মোট শতাংশটির কথা, কত শতাংশ মানুষ ভোট কেন্দ্রে এসেছেন সেই প্রশ্নটি ছোড়া যখন হয়েছিল তারা কিন্তু বলেছেন যে 299টি আসনের যখন চূড়ান্ত ফল তারা পাবেন, চূড়ান্ত ভোটের যে হিসেবটা সেই হিসেবটা পাবেন, তারা তখন নাগাদ এই ঘোষণাটি দেবেন কত শতাংশ ভোট এসেছে। তার আগ পর্যন্ত তারা সঠিকভাবে কিন্তু কোনোটি বলতে চাননি, কোনো সংখ্যা। এবং একই সাথে আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু এবারে নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর মূলত তারা ভোটার তালিকা আইনে যে গতানুগতিক নিয়ম ছিল সেটিতে তারা পরিবর্তন এনে মূলত 3বারে তারা পরিবর্তন এনেছে, এবং সবশেষ আমরা দেখেছি ভোটের আগেও কিন্তু অনেককে ভোটার তালিকা যুক্ত করা হয়েছে। আজকে ভোটের মাঠে এই তরুণ ভোটারদের উপস্থিতি কিংবা তাদের অনুভূতি আসলে কিরকম ছিল? তারা নতুনভাবে যেহেতু যুক্ত হয়েছে, ভোট দিয়েছে, এবার স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আমরা সর্বত্রই দেখেছি তরুণদের বা প্রথমবার ভোট দিচ্ছি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রথমবার ভোট দিয়েছি সেই হাতের ছবি কিংবা সেই উৎফুল্ল এবং প্রফুল্ল তাদের সেই ছবিগুলো, সেই স্ট্যাটাসগুলো কিন্তু আমাদের চোখে এসেছে। এবং আমাদের সহকর্মীদের মাধ্যমেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছিলাম দিনব্যাপী যে তরুণরা এসেছেন। সেক্ষেত্রে তরুণ এবং যারা হয়তোবা রাজনৈতিক যে দলগুলো এখন বর্তমানে মাঠে রয়েছে তাদের সমর্থক যারা আছেন তারাই কিন্তু এবার ভোট কেন্দ্রে গিয়েছেন। তবে একটি দলের যারা ভোটার তারা কিন্তু এবার স্বভাবতই। সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশি এবং দেশীয় অবস্থানরত অনেকেই কিন্তু ভোট দিয়েছে, নিশ্চয়ই তাদের সাথেও কথা হয়েছে, কিংবা ভোটের যে সমীকরণ, ভোটের যে ফলাফল, এই ক্ষেত্রে তাদেরও প্রতিক্রিয়া ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু মাধ্যমে। তারা মূলত কি বলছে? যেহেতু আমরা দেখেছি অনেক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তারা যেটি বলছিল যে তারা জীবনে একবার প্রথমবারের মতো ভোট দিয়েছে, বিগত অনেকেই 30 বছরে সুযোগ পায়নি, বিভিন্ন কথা বলছিল। তাদের অনুভূতি মূলত কেমন দেখেছেন আপনি ভোটের মাঠে? আমি যদি ইসির কথা বলি, প্রায় 1.5 কোটির মতো মানুষ কিন্তু বিভিন্ন সরকারির যারা চাকরিজীবী রয়েছেন তারা, এবং তার পাশাপাশি যারা পোস্টাল ব্যালট অর্থাৎ প্রবাসী যারা, সব মিলে 1.5 কোটির মতো মানুষ কিন্তু এবার ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে। তবে যে সকল ভোটের কাগজ এখন পর্যন্ত অর্থাৎ ব্যালট এখন পর্যন্ত ইসির কাছে এসে পৌঁছেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 70% মতো ভোট গ্রহণযোগ্য হয়েছে, 10% মতো ইসির কাছে এসে পৌঁছায়নি, অর্থাৎ কমিশনে এসে পৌঁছায়নি সময়ের কারণে, এবং 10% ভোট কিন্তু বাতিল হিসেবে ঘোষণা করা হয়েছে বিভিন্ন নানাবিধ কারণে। সেক্ষেত্রে কিন্তু স্বতঃস্ফূর্ত একটি আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী যারা রয়েছেন তারা ছবি তুলে আপলোড করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা কিন্তু পরিবারের কাছে এসে বলেছেন। এবং আপনি যেটি আসলে জানতে চাচ্ছিলেন, সরকারি চাকরিজীবী যারা, তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই মাধ্যমটিকে স্বাগত জানিয়েছেন। এবং একই সাথে আমরা আরেকটি বিষয়ে যদি জানতে চাই, সেটি হচ্ছে আমরা দেখেছিলাম যে বিশেষ করে বড় দুই যে দল রয়েছে, দলের প্রধান এবং সেই সাথে প্রধান উপদেষ্টা, তিনিও কিন্তু আজকে ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরবর্তী যে অনুভূতি ছিল, একেবারে আমরা দেখেছি জনমানুষের সাথে মিশে গিয়ে তিনি বলছিলেন যে ভোটকে ঈদের মতো উপভোগ্য হিসাবে তিনি বলছিলেন। এই উপভোগটা কি সব মহলে আপনি লক্ষ্য করেছেন কিনা? বিশেষ করে আমরা যারা সমাজে তুলনামূলকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে, অনেকেরই আসলে এই যে গণতান্ত্রিক অগ্রায়ন কিংবা গণতান্ত্রিক কাঠামো সেটি নিয়ে খুব একটা চিন্তা ভাবনা থাকে না। তাদের যে অভিযোগ থাকে যে যারাই সরকারে আসে কিংবা যারাই ক্ষমতায় আসে তারা কিন্তু তাদেরকে নিয়ে কাজ করে না কোনো ধরনের। তাদের মধ্যে আজকের অনুভূতি কেমন লক্ষ্য করেছেন ভোটে, বিশেষ করে আপনার ভোট কেন্দ্রে? ভোট কেন্দ্রের কথা যদি বলি, তৃণমূলের মানুষও কিন্তু প্রচুর এসেছেন ভোট কেন্দ্রে, এবং যেহেতু দুদিন অর্থাৎ ভোটের আগের দিন বুধবারও যেহেতু ছুটি ছিল, সরকারি ছুটি ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি মঙ্গলবার বিকেল থেকেই প্রচুর মানুষ কিন্তু ঢাকা ছেড়ে গিয়েছেন, এবং ঢাকা কিন্তু ঈদের থেকেও অনেক বেশি ফাঁকা বর্তমানে। এবং
তাদের যে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, বিশেষ করে ছিন্নমূল্য মানুষের ক্ষেত্রে কথা যদি বলি, যাদের এনআইডি কার্ড রয়েছে অবশ্যই, এবং তার পাশাপাশি যারা গ্রামের ভোটার, তাদের কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বাসে করে ঝুঁকি নিয়ে কিংবা ট্রেনে করে ঝুঁকি নিয়ে যেতে। কিছু ক্ষেত্রে অনেকগুলো লঞ্চও কিন্তু আমরা দেখেছি, বিশেষ লঞ্চ ছাড়া হয়েছে এই দিনগুলো কেন্দ্র করে। এবং সেই সকল মানুষের সাথে আমরা যখন কথা বলেছি, তখন কিন্তু একটি জিনিস লক্ষ্য করা হয়েছে যে তারা ভোট দিতে চায়, এত বছর পর তারা হয়তো বা নিজের ভোটটি দিতে পারবে, সেই বার্তা যেমন ছিল, আবার অনেকে যারা যেতে পারেননি তাদেরও কিন্তু মন খারাপের বার্তা আমরা গণমাধ্যমে দেখেছি। এবং একই সাথে আপনি যেহেতু পাশাপাশি নির্বাচন কমিশনেও আসা যাওয়া হয়, নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে বর্তমান মেয়াদী যে নির্বাচন কমিশন রয়েছে, তাদের কাছে বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক মহলেরও কিন্তু একটি প্রশ্ন থাকে যে নিরপেক্ষ নির্বাচন করার জন্য তাদের কতটুকু ভূমিকা রয়েছে, কিংবা তারা কতটুকু এটি উঠতে পারেন, কিংবা সেটি কতটুকু সম্ভব হয়। আজকের এই সময়ে এসে কি মনে হচ্ছে আসলে তারা কতটুকু পেরেছে? সিইসির কথা যদি বলি, সিইসির কথা দিয়ে আমি আসলে এর উত্তর দিতে চাই। তিনি কিন্তু বলেছেন যে অতীতের থেকে এই নির্বাচন অতীতের কোনো নির্বাচনের সাথে তুলনা করার মতন নয়, কারণ এটি যথেষ্ট স্বচ্ছ হয়েছে। এবং ভোট গণনার ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা, আমরাও কিন্তু ক্যামেরা নিয়েও সেখানে যেতে পেরেছি। স্বচ্ছতা নির্মূলে কিন্তু, এবং পোলিং এজেন্টদের আমরা যেরকম আগে দেখেছি কেন্দ্র দখলের মতো ঘটনা, সে ধরনের ঘটনা কিন্তু এবার অতটা চোখে পড়েনি, কিংবা হামলা পাল্টা হামলা এই ধরনের কিছু কিন্তু তেমন আমাদের চোখে পড়েনি। এবং জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি দিয়েই কিন্তু তিনি বলেছেন যে কতটা স্বচ্ছ হয়েছে এবারের ভোট, সেটি প্রমাণ। নিশ্চয়ই আমরা এবার একটু ভিন্ন ধাঁচে একটু কথা বলতে চাই, যেহেতু বলা হচ্ছে সরকার তথা বিএনপি এগিয়ে রয়েছে ভোটের মাঠে। তারা হয়তোবা যদি সরকার গঠন করে থাকে, আমরা দেখেছিলাম যে ভোটের মাঠে নির্বাচনী ইশতেহারে প্রচার প্রচারণায় বিএনপি জামাত তারা কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল, বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিল। এই যে প্রতিশ্রুতিগুলো রয়েছে, সেগুলো জনগণ হিসাবে আসলে তারা কতটুকু প্রত্যাশা রাখতে পারে, কিংবা সেটি কতটুকু প্রতিফলন হতে পারে জনগণের জন্য বিশেষ করে? সেটি আসলে সময়ই বলবে। তবে দুটি দলের ক্ষেত্রে যদি, দুটি জোটের ক্ষেত্রে যদি বলি, বিএনপির পক্ষ থেকে কিন্তু 31 দফার কথা বারংবারই বলা হয়েছে, এবং ফ্যামিলি কার্ডের কথা আমাদের বারংবার এসেছে, প্রবাসী কার্ডের কথা এসেছে, কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা এসেছে। এ ধরনের নানা প্রতিশ্রুতি কিন্তু ছিল। আবার জামাতের পক্ষ থেকেও কিন্তু আমরা এই ধরনের বিভিন্ন প্রতিশ্রুতি দেখেছি। তবে একটি ইস্যুতে কিন্তু তারা সকলেই কঠোর ছিল, যেটি হলো নারী নিরাপত্তা এবং নারীদের জন্য কর্মসংস্থান, কিংবা মোটা দাগে যদি বলি কর্মসংস্থান তৈরি ক্ষেত্রেও কিন্তু দুই পক্ষ থেকেই আমরা বারংবার শুনছি। এবং এনসিপির পক্ষ থেকে, এনসিপির যে ইশতেহার ছিল 12টি ইশতেহার, সেখানেও কিন্তু আমরা এইগুলোর গুরুত্ব দেখেছি। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে জনগণের একটা আকাঙ্ক্ষা থাকবেই অবশ্যই তাদের প্রতি। হয়তোবা গত সরকার যেমন ছিল বা বিগত বছরগুলোতে যেমন ছিল, তেমন একটি সরকার ব্যবস্থা তারা দেখতে চান না, এটি কিন্তু স্পষ্ট এবার করা হয়েছে। তাই প্রত্যাশা যেহেতু জনগণের অনেক বেশি, দেখা যাক কতটুকু তারা জনগণের প্রত্যাশার কথা বলছিলেন। নিশ্চয়ই আপনি রাজধানী ঢাকার বাহিরে গিয়েও কিন্তু আমরা দেখেছিলাম, নিশ্চয়ই আমরা খবর সংগ্রহ করছিলাম এবং জনমানুষের সাথে মিশে তাদের যে প্রত্যাশা সেটি কথা শুনছিলাম। বিশেষ করে মানুষ যেটি বলছে, মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে কিংবা অবকাঠামোগত উন্নয়নগুলো রয়েছে, সেটি ঘিরে মানুষের কিন্তু প্রত্যাশা অন্যরকম মাত্রায় গিয়ে পৌঁছায়। নিশ্চয়ই সেই সংশ্লিষ্ট জায়গা থেকে সংশ্লিষ্ট জায়গার যে সংসদ সদস্য, তিনি এসে সংসদে সেই এলাকার প্রতিনিধিত্ব করবেন এবং সেই এলাকার সমস্যাগুলো নিয়ে কাজ করবেন। সেই ক্ষেত্রে আপনার দৃষ্টিতে কোন সমস্যাগুলো বেশি মনে হয়েছে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল কিংবা রাজধানী ঢাকা থেকে যেই এলাকাগুলো তুলনামূলকভাবে বেশি দূরত্বে রয়েছে সেই ক্ষেত্রে? প্রথমত যদি বলি, এই হ্যাঁ ভোট যখন জয়যুক্ত হবে, দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টের কথা বারংবারই বলা হচ্ছে, সেটি যদি করা হয়, তাহলে কিন্তু এই যে আমরা যে এমপিদের কথা বলি বা যারা জয়ী হয়েছেন প্রার্থীদের কথা বলি, তারা কিন্তু আরও অনেকটাই সহজভাবে জনগণের সাথে কিন্তু সংযুক্ত হতে পারবেন। কারণ আমরা বিগত বছরগুলোতে কিন্তু দেখেছি এমপি থাকেন ঢাকায়, কিন্তু তার প্রত্যন্ত অঞ্চলে হয়তোবা তিনি এমপি হয়ে এসেছেন, কিন্তু তিনি থাকছেন ঢাকায়, তার সপরিবারে তিনি থাকছেন ঢাকায়। সেক্ষেত্রে যোগাযোগ কিন্তু, কিংবা জনগণের যে চাহিদা, সেটি থেকে কিন্তু অনেক দূরে থাকে এমপিরা বা যারা প্রার্থী থাকেন, বিজয়ী প্রার্থীরা।
এবার সেটি হবে না এমন প্রত্যাশা কিন্তু করা হচ্ছে। নিশ্চয়ই আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ছোট করে জানতে চাই সেটি হচ্ছে এবারের নির্বাচনী প্রচারণে আমরা কিন্তু লক্ষ্য করছিলাম যারাই প্রার্থী ছিলেন তারা কিন্তু জনসাধারণের সাথে মিশে তাদের প্রত্যাশার জায়গাগুলো শুনে তাদের সমস্যার সমাধানে কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করব সেগুলো সমাধান হবে এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে সেগুলো ভূমিকা রাখবে। রওশন, আমার কাছে এই ছিল ভোটারের রায়, আমরা যেটি মূলত নিয়ে কথা বলছিলাম এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বা নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে যে ফলাফল সেটিও আমরা জানবো এবং জানাবো আপনার মাধ্যমে দর্শকদেরকে। এই ছিল আমার কাছে এখনকার সবশেষ। নির্বাচনের ফলাফল ঘোষণার সবশেষ তথ্য এবং নির্বাচনের সার্বিক বিষয়গুলো তুলে ধরছিলেন আমাদের দুই সহকর্মী সুলতানা স্বর্ণা এবং মিয়া আমিরুল।